বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেলা ১১টায় বঙ্গভবন এলাকায় পৌঁছালে সুসজ্জিত অশ্বারোহী দল রাষ্ট্রপতির গাড়িবহরকে স্বাগত জানিয়ে বঙ্গভবনের ভেতরে নিয়ে যায়। বঙ্গভবনে রাষ্ট্রপতি পৌঁছানোর পর তাকে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর এর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পরে বঙ্গভবনের কর্মকর্তারা ফুল দিয়ে তাকে অভ্যর্থনা জানান। গত শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর আজ থেকে রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে তার নিয়মিত দাপ্তরিক কার্যক্রম শুরু করে। গেল ১৭ বছরে ধনী শ্রেণীকে সেবা করেছে ফ্যাসিবাদী সরকার। তবে তারেক রহমানের সরকার দায়িত্ব নিয়ে গরিবের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সুবিধা নিশ্চিত করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ডক্টর মঈন খান। সকালে সচিবালয়ে প্রথম কর্মদিবসে যোগ দিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সব কথা বলেন তিনি। এদিকে প্রথম কর্মদিবসে নবনিযুক্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান বলেন, ১৭ বছর সংবাদ মাধ্যমের হাত বেঁধে দেওয়া হয়েছিল। প্রতিমন্ত্রী থেকে মন্ত্রীর দায়িত্ব পাওয়া বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, যাত্রী হয়রানি বন্ধ করে বিমানকে আরও আধুনিকায়ন ও আরও সেবামুখী গড়ে তোলা হবে। অন্যদিকে পার্বত্য অঞ্চলের মানুষের প্রতি সহানুভূতির সাথে কাজ করতে নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী সাচিং প্রো। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের ৫০টি মন্ত্রণালয়ের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় যদি সঠিকভাবে কাজ করে, জনগণের সঙ্গে যে সেবা, সেই সেবা যদি সঠিকভাবে দেয়, তাহলে কিন্তু পুরো বাংলাদেশ ঠিক থাকবে, পুরো সরকার ঠিক থাকবে। এবং সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু আজকে আমরা এই গুরু দায়িত্ব গ্রহণ করেছি। আমরা এই মন্ত্রণালয়কে যখন জনগণের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে পারবো, আমাদের সেবা যখন জনগণের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে পারবো, আমি বিশ্বাস করি সেদিন আমরা সফল। অবশ্যই এই সরকার বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে একটা ডিফিকাল্ট টাইমে এই সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নেতৃত্বে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছি যে আমরা 100% এফোর্ট আমরা দিচ্ছি। ভুল ত্রুটি তো হবেই, আমাদের সবারই হতে পারে, বাট নৈতিকতার জায়গা থেকে আমরা খুবই স্ট্রং এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে আমরাও যারা আছি এবং সবাই আমরা এই ইনস্ট্রাকশনই পাই যে we have to serve the country and uplift the interest of the people. এটি আমাদের দরকার। আগামী পথ চলা যাতে এমন হয় যে এই মিনিস্ট্রিতে ঢুকবে এমনকি যাতে মনে হয় যেমন যাত্রীরা থার্ড টার্মিনালে নামবে মনে করবে যে আমরা বিদেশে যেমন ছিলাম, বিদেশে যেমন এয়ারপোর্ট দেখেছি, এখানেও আমরা এই ভাইবটা পাচ্ছি। এখানেও যাত্রী হয়রানি যেতে না হয়। আমরা বাজেট এয়ারলাইনের চিন্তা করেছি যে মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়ার একটা দ্বিপাক্ষিক আলোচনা করে এসেছিলেন, যার ফলো আপ মিটিং আমি করে আসলাম। বাজেট এয়ারলাইনের একটা আনা হবে, যেটা আমরা হয়তো T1 T2-তে আমরা ইউজ করবো। মানে হজ যাত্রীদের জন্য T2 আর T1টা হয়তো আমরা আভ্যন্তরীণ এবং বাজেট এয়ারলাইনের জন্য ইউজ করবো। আমাদের এখানে যারা আছেন সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা চেষ্টা করবো এবং ইচ অ্যান্ড এভরি মুভমেন্ট আমি প্রপারলি, যেহেতু আমি এখন জীবনের সাইন এসে এই যে আমাকে এই দায়িত্ব দেবতা, আমি মনে করি এটা সম্ভব যদি আমরা কম্বাইন এফোর্টলি আমরা চেষ্টা করি। নৌ ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ 2026-এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সকালে বিমান বাহিনী সদর দফতরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পরিষদের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। নির্বাচনী পরিষদ শুরুর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান নৌবাহিনী প্রধান খন্দকার মিসবাউল আজমিকে অ্যাডমিরাল র্যাঙ্ক প্যাচ পরিয়ে দেন। পদোন্নতির জন্য রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে থেকে কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলা ও দূরদর্শিতার উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। বলেন, দেশের আকাশসীমা ও জলসীমা নিরাপত্তা, জাতীয় প্রতিরক্ষা এবং দুই বাহিনীর সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা নিয়েছে সরকার। পরে প্রধানমন্ত্রী বিমান বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনাল স্থাপনা পরিদর্শন করেন। বিশেষ একটি রাষ্ট্রকে খুশি করতে গিয়ে জুলাই জাদুঘরের অনেক উপাদান গায়েব করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সকালে এক সেমিনারে তিনি বলেন, দীর্ঘ 15 বছর ফ্যাসিবাদ আওয়ামী লীগ যে পথে হাঁটছে, বর্তমান সরকার সেই একই পথে হাঁটছে। নতুন ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা থেকে বিরত না থাকলে দেশের মানুষ বিগত ফ্যাসিস্টদের মতো বর্তমান সরকারকেও বিদায় করবে বলে জানান ডক্টর শফিকুর রহমান। এস.এম. আরিফের রিপোর্ট। ইসলামী অনুশাসন প্রবর্তন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে জাতীয় সিরাত উদযাপন কমিটির আয়োজনে এই সেমিনার ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মদিনা সনদে তো সাদাবাজির কথা নাই, আছে? মদিনা সনদে তো দুর্নীতির কথা নাই। জনগণকে প্রতারিত করার জন্য মদিনায় ভিত্তিক সনদ ভিত্তিক রাষ্ট্র পরিচালনার কথা তারা বলেছেন। এগুলো হচ্ছে ভোট পাবার জন্য। অনুষ্ঠানে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আফামা খালিদ হোসেন বলেন, জুলাই অভ্যুত্থান ব্যর্থ করতে তৃতীয় শক্তি মাঠে নেমেছে। যে দেশের মাটিতে শহীদের রক্ত পড়ে, যে দেশের কবরস্থানে শহীদ শুয়ে থাকে, ওই দেশে সিরাতের আদর্শে রাষ্ট্র প্রতিষ্ঠা সময়ের ব্যাপার মাত্র। এ সময় জুলাই জাদুঘরের অনেক উপাদান গায়েব করার অভিযোগ করেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। অন্তর্বর্তীকালীন সরকারের সময় জাতির দুঃখের ঘটনাগুলোকে এখানে তুলে ধরা হয়েছে। বিশেষ একটি দেশকে, রাষ্ট্রকে খুশি করার জন্য তার অনেক উপাদান এখান থেকে গায়েব করে দেওয়া হয়েছে। ক্ষমতায় যারা আসে আইসেই বলে ইতিহাস বিকৃতি করা হয়েছে, কিন্তু এ পর্যন্ত বাংলাদেশের ইতিহাস বলে সবাই ইতিহাস বিকৃতির নায়ক ছিল। এই অপকর্ম থেকে কেউ বের হতে পারে। 5 আগস্টের পর ফেসিবাদ একেবারে বিদায় নেয়নি, বরং নতুন কলেবরে বৃদ্ধি পাচ্ছে বলেও জানান তিনি। 24-এর পরে আমরা মনে করেছিলাম ফেসিবাদের যে পঙ্কিলতা, যে ময়লা, যে আবর্জনা যুগ যুগ ধরে তৈরি হয়েছিল তা এখন পরিষ্কার হয়ে যাবে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? আসলে কি কিছু পরিষ্কার হয়েছে? বরঞ্চ আবর্জনার কলেবর আরো বৃদ্ধি পাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি 15 বছরের ফেসিবাদী সরকার যে রাস্তায় হেঁটেছে, বর্তমান সরকার সেই রাস্তা ধরেই হাঁটছে। এই রাস্তা পরিবর্তন করতে হবে। পরে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জামায়াত আমির। এস.এম. আরিফ, মাই টিভি, ঢাকা। বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধ মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। সকালে একটি মাইক্রোবাসে করে তাকে ট্রাইব্যুনাল 1-এ আনা হয়। পরে 25 অক্টোবর এ বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়। গত 9 আগস্ট সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। প্রসিকিউশন জানিয়েছে, ইলিয়াস আলীকে গুমের ঘটনায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের সংশ্লিষ্টতা পেয়েছেন তদন্ত কর্মকর্তা। মহেশখালীর এলএনজি টার্মিনাল মেরামতের পর গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা জানান। রিজভী বলেন, বর্তমানে চলমান জ্বালানি সংকটের জন্য সরকার দায়ী নয়, যুদ্ধের কারণে এই সংকট তৈরি হয়েছে। তিনি বলেন, এলএনজি ভর্তি কার্গো এরই মধ্যে এসে পৌঁছেছে। এতে গ্যাসের সরবরাহ ও চাপ বেড়েছে, পাশাপাশি লোডশেডিংও কমে এসেছে। বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙে নতুন করে কমিটি করা হবে বলেও জানান রিজভী আহমেদ। যে সংগঠনকে
মজবুত করার ক্ষেত্রে, সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আন্তঃসম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে এবং তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সংগঠনের যে সমস্ত ত্রুটি বিচ্যুতি যেগুলো থাকবে বা সৃষ্টি হবে সেটাকে কিভাবে মেরামত করা যায়, আমরা সাংগঠনিক স্তরে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সেটি বাস্তবায়ন করব। এটাই এটাই হলো আমার মূল লক্ষ্য, যে আমি এইভাবেই করতে চাই। আমার যারা সহযোগী সহকর্মী যারা রয়েছেন, সরকারে রয়েছেন, দলে রয়েছেন, স্বপন ভাইয়ের মতো, তারা প্রত্যেকেই আমি মনে করি যে এই ক্ষেত্রে সহযোগিতা করবেন। রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় তালাবদ্ধ একটি বাড়ি থেকে রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক সহ একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রায় 3 দিন ধরে বাড়িটি গেটে ঝুলছিল তালা। পরে স্থানীয়দের সন্দেহ হলে তালা ভেঙে উদ্ধার করা হয় 4 জনের মরদেহ। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক করা হয়েছে। পুলিশ বলছে, ইয়াবা সেবনের প্রতিবাদ করায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। প্রতিনিধি মাহমুদুল হাসানের রিপোর্ট। বাহিরে থেকে দেখলেই স্বাভাবিক একটি বাড়ি, অথচ 3 দিন ধরে ছিল নীরবতা। দরজায় তালা, বাড়িতে কোনো আলো নেই। স্বজন ও স্থানীয়দের সন্দেহ থেকেই শুরু হয় তদন্তের প্রথম সূত্র। শনিবার রাতে সিঁড়ির গেটের তালা ভেঙে 2য় তলায় ঢোকে পুলিশ। এরপর বেরিয়ে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ছাদে পড়েছিল অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীর মরদেহ। ছাদের চিলেকোঠায় স্ত্রী প্রীতিলতা ও মেয়ে প্রার্থী, আর খাটের নিচে 12 বছরের শিশু প্রিয়ম। চিৎকার করতেছে। এই চিৎকার চেঁচামেচি শুনে আমার হাজবেন্ডকে বললাম থানাকে কল করো। বাবা এবং চাচা এত নিরীহ ঠান্ডা মানুষ, যদি ওখানে 10টা লোক গ্যাঞ্জাম লাগে ওনারা ওখানে যাবেন না। নিহত গণপতি চক্রবর্তী অবসর নিয়েছিলেন গত ডিসেম্বরে। মেয়ে প্রার্থী মাস্টার্স পাশ করেন গত বছর, আর ছোট ছেলে প্রিয়ম ছিল রংপুর জেলা স্কুলের 5ম শ্রেণীর শিক্ষার্থী। অত্যন্ত বিনয়ী ভদ্রনম্র ছাত্র সে। ঘটনাতে অত্যন্ত ব্যথা পেয়েছি আমরা। অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে রংপুর সদর 3 আসনের এমপি মাহবুবুর রহমান বেলাল। ডাকাতি হোক বা অন্য যে কোনো কারণে হোক, অবিলম্বে এটার মূল কারণ উদ্ধারণ হওয়া উচিত। ঘটনাস্থলের প্রতিটি আলামত, প্রতিটি সূত্র খতিয়ে দেখছে পুলিশ ও সিআইডি। এদিকে পুলিশ জানিয়েছে ঘটনাটি ডাকাতির নয়, ইয়াবা সেবনের প্রতিবাদ করায় 4 জনকে হত্যা করে মুগ্ধ ও সিদ্ধার্থ। খুনের পরে গোসল করে ওখানে বসে খেজুর খায়, ওখানে বসে ইয়াবা খায়। তারপরে যখন দুপুরের দিকে ফাঁকা হয়ে যায়, পাশের বিল্ডিং এর ছাদ দিয়ে লাফ দিয়ে বসে তারা চলে যায়। মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর। আমরা এটা একটা কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্ত ও তার পরিবারের 4 সদস্যের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। দেবাশিস দত্তের মর্মান্তিক মৃত্যুতে কুষ্টিয়ার সাংবাদিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। কুষ্টিয়া থেকে আব্দুর রাজ্জাক বাচ্চুর রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। কলকাতার আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী আফসানা সিমসিম, 3 বছরের ছেলে স্বর্ণশীল দত্ত এবং শ্বশুর আকরাম আলীর মরদেহ শনিবার কুষ্টিয়ায় পৌঁছায়। এরপর স্বজন ও এলাকাবাসীর আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা পরিবারটি এখন শোকের সাগরে। দেবাশিস খুবই পজিটিভ মানুষ ছিল, সে সবসময় পজিটিভ সাংবাদিকতা করত এবং এই কুষ্টিয়া শহরে দেবাশিসের মতো সাংবাদিক আসলে খুঁজে পাওয়া খুবই দুষ্কর। রাতেই কুষ্টিয়া মডেল মসজিদে জানাজা শেষে আফসানা সিমসিম ও আকরাম আলীকে কুষ্টিয়া পৌর গোরস্থানে দাফন করা হয়, আর দেবাশিস দত্ত ও ছেলে স্বর্ণশীলের মরদেহ নেওয়া হয় কুষ্টিয়ার আরুয়াপাড়ার বাড়িতে। সেখানে স্বজন, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে সম্পন্ন হয় শেষকৃত্য। ধর্মীয় প্রথা অনুযায়ী শ্রীরানাদি করানো হবে। করানোর পর মুখাগ্নির মাধ্যম দিয়ে সমাপ্তি হলেই তাকে সমাহিত করব। দেবাশিস দত্তের মর্মান্তিক মৃত্যুতে কুষ্টিয়ার সাংবাদিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। দেবাশিসের অকাল মৃত্যু আসলেই মেনে নেওয়ার মতো না। তার কথা মনে পড়লেই মনটা যেন কেঁদে উঠছে। তার এই সপরিবারের মৃত্যু যে শোক, এ শোক আসলে এই কুষ্টিয়ার সাংবাদিক জগতে বহন করা খুবই কষ্টকর বিষয়। পরিবারের পাশে দাঁড়াতে সরকার সহ সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বজন ও সহকর্মীরা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।
ঢাকায় 2 অধ্যাপক আমিনুল হক এবং আসাদুর রহমানের ওপর হামলার ঘটনায় মূল পরিকল্পনাকারী সহ 2 আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিএমপি কার্যালয়ে প্রেস ব্রিফিং এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। এ ঘটনায় গ্রেফতার হলেন সানি সাহা ও ফাতিন ইশরাক লাবিব। অভিযান চালিয়ে যাত্রাবাড়ি ও খিলক্ষেত এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ডিবি জানায় অধ্যাপক এম আমিনুল হক ও আসাদুর রহমানের ওপর হামলা এবং তাদের কাছে $15,000 দাবি করার ঘটনায় গ্রেফতারকৃতদের সম্পৃক্ততা পাওয়া গেছে। এই 2 জন অধ্যাপককে হত্যার ভয় দেখিয়ে হুমকি দেওয়া এবং পরিকল্পিতভাবে আরও কয়েকজনকে এই হামলার জন্য তারা যুক্ত করে। গতকাল সানি এবং লাবিবকে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে এই ভয়ভীতি প্রদর্শনের জন্য একটা ছুরি এবং একটা তরবারি প্রায় 25 ইঞ্চির মতো উদ্ধার করা হয়েছে। আর যারা আছে নেপথ্যে আরো কয়েকজন, আপনারা জানেন যে 4 জনকে অ্যারেস্ট করেছি আমরা, আর 3-4 জন আছে, তারা গোয়েন্দা নজরদারির ভিতরে আছে। আমরা আশাবাদী যে অচিরে তাদেরকে আইনানুগ পুষ্টিতে ভরপুর দেশি বিদেশি ফল স্বাস্থ্যকর খাবার হিসেবে যার চাহিদা বরাবরই বেশি, কিন্তু বাড়তি দামে এখন অনেক ফলই সাধারণ মানুষের নাগালের বাইরে। ফল আমদানিকারকদের জন্য সম্প্রতি এলসি খোলার ক্ষেত্রে 100% নগদ মার্জিনের বাধ্যবাধকতা তুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে আমদানি সহজ হওয়ার পাশাপাশি বাজারে ফলের সরবরাহ বাড়বে, কমবে দাম এমন প্রত্যাশা থাকলেও বাজারে এখনো দাম বাড়তি। ফলের বাজার ঘুরে সাদিয়া হক মোর রিপোর্ট। ফলের দাম আমাদের সামর্থ্যের বাইরে। আমাদের বেশি দিয়ে কিনে আনতে হয়, ওই বাবদে আমরা বেশি বিক্রি করতে হয়। বাজারে সারি সারি ফল, আপেল, কমলা, আঙ্গুর, মালটা থেকে শুরু করে দেশি বিদেশি নানা ফলের সমাহার। তবে ফলের দিকে তাকালেও অনেক ক্রেতার হাত যেন পৌঁছায় না দামের কারণে। ফলের দামটা যদি নাগালে থাকে তাহলে আমাদের জন্য ফলটা নেওয়াটা সহজ হয়। সরকারের উচিত আর একটু এখানে হস্তক্ষেপ করা, ফলের দামটা সাধারণ মানুষের সীমাবদ্ধতার মধ্যে নিয়ে আসা। খুচরা ফল বিক্রেতারা বলছেন ফলের দাম বাড়ার পেছনে রয়েছে একাধিক কারণ। আমদানিকারকদের কাছ থেকে আড়ত, আড়ত থেকে পাইকার এবং পাইকার থেকে খুচরা বাজার, প্রতিটি পর্যায়ে বাড়ছে দাম। সাধারণ মানুষের কেনার ক্ষমতার বাইরে, এটা তো সবাই কিনা খাইতে পারতেছে না। দেখা যাইতেছে 1 কেজি আপেল 400 টাকা, 350 টাকা, এটা তো সবাই কিনা খাইতে পারতেছে না। আমদানি একটু বেশি হলে একটু কমে, আবার যদি মালের ক্রাইসিস থাকে ওই সময় বাড়াই দেয়। এরই মাঝে স্বস্তির খবর, চলতি মাসের 16 তারিখে বাংলাদেশ ব্যাংক থেকে ফল আমদানিতে এলসি খোলার ক্ষেত্রে নগদ মার্জিন বা পুরো 100% টাকা আগে জমা দেওয়ার যে বাধ্যবাধকতা ছিল তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তবে ফল আমদানিকারকরা বলছে ব্যাংক থেকে শুধু মার্জিন কমালেই হবে না, কাস্টমস থেকে শুল্ক ও অন্যান্য চার্জ না কমালে ফলের দাম কমবে না। এখানে সবচেয়ে বড় আমদানিতে অন্তরায় সেটা হলো গিয়া আপনার কাস্টমসের যে ডিউটি লাগে, আমাদের শুল্ক লাগে, এটা অনেক অনেক উচ্চ হারে শুল্ক দিতে হয় বাংলাদেশ। আমরা আশাবাদী যে সরকার আমাদেরকে ডিউটির ক্ষেত্রে কিছুটা ছাড় দেবে। কাছে আমাদের এটা আবেদন থাকবে যে এগুলোর ডিউটিটাকে সীমিত রাখা, তাহলে সর্বসাধারণ এটাকে খেতে পারবে। খুচরা ফল ব্যবসায়ীরা বলছেন ব্যাংকের নির্দেশনার প্রভাব এখনো পড়েনি বাজারে। একই সাথে সিন্ডিকেটের বিরুদ্ধে নজরদারি বাড়ানোর তাগিদ রয়েছে তাদের। আড়ত দ্বারা সিন্ডিকেট করে তো সব একদম বিক্রি করে, আমার বাধ্য আনতে হয়। যারা ইনফোরা তারা সিন্ডিকেট করে বাজারে যাত্রা দামটা বাড়ায়। এদিকে ক্যাবের সভাপতি বলছেন পুরো সরবরাহ ব্যবস্থায় কার্যকর মনিটরিং নিশ্চিত করলে ফলের দাম নিয়ে সুফল পাবে সাধারণ মানুষ। আমরা দেখছি যে সরকারের বিভিন্ন অর্গানগুলোর সমন্বয় নেই, আর এটা দেখভাল করার জন্য আসলে কোনোটাই নেই। ব্যবসায়ীরা যে যার মতো বিজনেস করছে এবং আলটিমেটলি কী হচ্ছে, ব্যবসায়ীরা অতি লাভবান হচ্ছে, আর হলো সবচেয়ে বেশি সাফারার হচ্ছে ভোক্তারা। শিশু থেকে বৃদ্ধ সকলের খাদ্য তালিকায় থাকা উচিত ফল। যদিও বৈশ্বিক অর্থনৈতিক চাপ, পাইকারি ও খুচরা ফলের দোকানের দামের পার্থক্য এবং ব্যাংকিং কিছু জটিলতা ফল আমদানিকারকদের ক্ষেত্রে, সবকিছু মিলে ফল কিনে খাওয়া বাংলাদেশের মানুষের জন্য যেন এক বিলাসিতা। যদিও বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক থেকে ফল আমদানিকারকদের জন্য ব্যাংকিং কিছু নিয়মাবলী শিথিল করা হয়েছে, তবে প্রশ্ন হলো এতে করে কি সুফল মিলবে? সংশ্লিষ্টরা বলছেন বাজার ব্যবস্থাপনাকে কঠোর মনিটরিংয়ের আওতায় আনলেই সম্ভব ফলের দাম নিয়ন্ত্রণে আনা। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। কারিগরি শিক্ষা বাংলাদেশের সবচেয়ে অবহেলিত সেক্টর।
এই সেক্টর ছাড়া বাংলাদেশের উন্নয়ন সম্ভব না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। পাশাপাশি এই শিক্ষা ব্যবস্থাকে শিল্পের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার তাগিদ দেন শিক্ষামন্ত্রী। রাজধানীর সোবহানবাগে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় কারিগরি শিক্ষা খাতে বর্তমান অবস্থা নিয়ে সমালোচনা করে শিক্ষামন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার 6 মাসেও কারিগরি শিক্ষা বিভাগ দৃশ্যমান কোনো অগ্রগতি করতে পারেনি। পলিটেকনিক ও ভোকেশনাল সেক্টরে শিক্ষার্থী ভর্তি না হওয়ায় অনেক আসন এখন খালি পড়ে আছে, অথচ দেশের বিশাল জনগোষ্ঠীর প্রয়োজনীয় কারিগরি কোনো দক্ষতা নেই। আমাদের কারিকুলাম আমি নিজেই বুঝি না যে এই কারিকুলাম কিভাবে চলে, এটা অসল হয়ে গিয়েছে। আমি সেটা বলেছি, আপনি ঘুরে ফিরে একই জিনিস দেখাচ্ছে, মানে nobody wants to work out of the box. যা ছিল তাই, জাস্ট টাইম পাস। এই যে আমাদের টেকনিক্যাল এডুকেশনটাকে সামনের দিকে এগোতে যাচ্ছে না, এটা নিয়ে হচ্ছে আমার প্রধান প্রশ্ন। আপনাদের কথা বলতে হবে এই বিষয়গুলো। নওগাঁয় 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল আকস্মিকভাবে পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার শওকত হোসেন বকুল। সকাল 10:30টায় তিনি সরাসরি হাসপাতালে পরিদর্শনে আসেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে বিভিন্ন রেজিস্ট্রার, ওষুধ বিতরণ ব্যবস্থা, কর্মকর্তাদের উপস্থিতির রেজিস্ট্রার, রোগীদের খাবারের গুণগত মান, রান্নাঘর সহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে দেখেন। তিনি রোগীদের খোঁজ খবর নেন এবং সেই সাথে রোগীদের সাথে চিকিৎসক ও নার্সদের আচরণ সম্পর্কেও খোঁজ খবর নেন। স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা এবং চিকিৎসক ও নার্সদের কর্মতৎপরতা দেখে সন্তোষ প্রকাশ করে বলেন, বিগত 17 বছর দেশের স্বাস্থ্যসেবা ধ্বংস করে দেওয়া হয়েছে। বিএনপি সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর সদিচ্ছায় সারা দেশের স্বাস্থ্য ব্যবস্থা উন্নত হতে শুরু করেছে। নিয়োগ পেয়েছি, আমার স্যালাইন থাকা সত্ত্বেও সিনিয়র নার্স স্যালাইন আমার রুগীকে বাইরে থেকে কিনতে বলেছি, যেটা টাকাটা আমি দিয়ে দিয়েছি। আমাকে ওই সিস্টারের কাছ থেকে টাকাটা নিয়ে এমপি সাহেবের কাছে জমা দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছি। ওনার উত্তর ছিল যে এই স্যালাইনগুলি শুধু কলেরার জন্য। হতে পারে যে এটা ওনার ভুল ধারণা হতে পারে, ভুল ধারণা থেকে করতে পারে, ইচ্ছাকৃতভাবে করতে পারে। আমি সুপার সাহেবকে বলেছি, উনি আসলে ওনার সাথে এটা কথা বলে সুরাহা করার জন্য এবং ওনাকে হুঁশিয়ার করার জন্য। একজন ডাক্তার পেয়েছি, এখন পর্যন্ত আসেননি। ওনাকে আমি সিভিল সার্জন সাহেবকে বলবো যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে। আর যদি ধরেন একদিন কোনো দৈব কারণে হঠাৎ হয়ে থাকে, তাও হুঁশিয়ারি দিতে, সতর্ক করতে, যাতে করে নিয়মিত হয়। দিনাজপুরে সুগন্ধি চিনিগুড়া চালের দামে আগুন। মাত্র 1 মাসে কেজিতে বেড়েছে 70 থেকে 80 টাকা। 120 থেকে 130 টাকার চাল এখন বিক্রি হচ্ছে 210 থেকে 220 টাকা। কেন এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি? দিনাজপুর প্রতিনিধি মুকুল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর রহমান। পোলাও, বিরিয়ানি কিংবা উৎসব অনুষ্ঠানে বহুল ব্যবহৃত চিনিগুড়া চালের দাম এখন ক্রেতাদের নাগালের বাইরে। দিনাজপুরের বাহাদুর বাজার, রেলবাজার ও চকবাজারে প্রতি কেজি চিনিগুড়া চাল বিক্রি হচ্ছে 210 থেকে 220 টাকা দরে। 1 মাস আগেও যার দাম ছিল 120 থেকে 130 টাকা। কয়েকদিন আগে যে অবস্থা ছিল, এখন চালের দাম আরো বেশি পাচ্ছি। মানে আমাদের বাজেট ফেল হয়ে যাচ্ছে, কি করব? চাউল আমরা কিনি, আমরা তো খুচরা কিনি, আমাদের তো বস্তা কেনার মতো ক্যাপাসিটি নেই। তো আয়ের ব্যাপার আছে না, আয় অনুযায়ী তো হচ্ছে না আমাদের। বাজারে 150 থেকে 200 টাকা বস্তায় চাউলের দাম বেশি। এটা হওয়ার কারণ হলো আমাদের দেশে কিছু কিছু বড় বড় কোম্পানিগুলো আছে, এরা কিনে কিছু মজুত করতেছে, আবার দেশের বাইরেও রপ্তানি হচ্ছে, এই কারণে দামটা বেশি। ব্যবসায়ীদের দাবি, রপ্তানি বৃদ্ধি, মজুদ ও সিন্ডিকেটের কারণেই বেড়েছে দাম। তবে চেম্বার নেতাদের দাবি, রপ্তানির কারণে বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে। রপ্তানি বন্ধ হলে কেজিতে 30 থেকে 40 টাকা দাম কমতে পারে। নিউগুড়া বা বিআর 34 যেই ধান বা চালটা আছে, এটা সরকার রপ্তানির পারমিশন দিয়েছে। রপ্তানি পারমিশন দেওয়াতে এটা কেজিতে 30 থেকে 40 টাকা বৃদ্ধি পেয়েছে। যদি সরকার মনে করে এই চালের দামটাকে সহনীয় করতে, আজকেই যদি এক্সপোর্ট পারমিশন বন্ধ হয়ে যায়, কেজিতে কমপক্ষে 30 টাকা থেকে 35 টাকা এটা ডাউন হয়ে যায়। রপ্তানি সরবরাহ সংকট নাকি সিন্ডিকেট, দাম বাড়ার কারণ যাই হোক, এর চাপ পড়ছে সাধারণ ক্রেতার ওপর। দ্রুত বাজার নিয়ন্ত্রণের দাবির পাশাপাশি উৎসবের খাবারের অন্যতম এই সুগন্ধি চাল যেন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে না যায়, এটাই এখন প্রত্যাশা সকলের। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।